আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকে আমরা একটা ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন বিগত বছরের প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি মূলত কস্ট শিটের, এবং আপনারা জানেন যে কস্ট শিটের অঙ্কগুলো মূলত মডিউল বিতে পাওয়া যায়। কস্ট শিট এবং ব্রেক ইভেনের যে অঙ্কগুলো পাওয়া যায়, এই দুই ধরনের অঙ্কই আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুই ধরনের অঙ্ক থেকে আমরা দেখি যে প্রতি বছর অঙ্ক থাকেই। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন বিগত বছরের কোন প্রশ্নটি সমাধান করব সেটা বোর্ড থেকে দেখে নেই। ডিআইবিবি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যেটা জুন 2015 সালে প্রশ্নটা এসেছিল, আমরা জুন 2015-র 2-এর বি নাম্বার প্রশ্নটি আমরা আজকে সলিউশন করব। তো চলুন তাহলে জুন 2015-র 2-এর বি নাম্বারে প্রথমেই প্রশ্নটা কি আছে সেটা আমরা দেখে নিই। তো আমরা 2-এর বিতে প্রশ্নটা যখন পড়ছি তখন দেখতে পাচ্ছি, দ্য ফলোয়িং কস্ট অ্যান্ড ইনভেন্টরি ডাটা ফর দ্য জাস্ট কমপ্লিটেড ইয়ার আর টেকেন ফ্রম দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস অফ ইশরাক কোম্পানি। ইশরাক কোম্পানির কিছু ইনফরমেশান আমাদের নিচে দিয়েছে, এখানে কস্ট ইনকার দিয়েছে কিছু তথ্য। আমাদের সবার শেষে রিকোয়ারমেন্টে বলছে প্রিপেয়ার এ শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার, অর্থাৎ ওই বছরের আমার উৎপাদিত পণ্যের ব্যয়ের একটা কস্ট শিট নির্ধারণ করতে বলছে এবং সাথে আয় বিবরণী বের করতে বলছে। তো চলুন আগে ইনফরমেশান কীগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখে নিই। কস্ট ইনকার দেখা যাচ্ছে যে এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স টাকা 1 লাখ, অর্থাৎ আপনার বিজ্ঞাপন খরচ বাবদ ব্যয় করেছেন আপনি 1 লাখ টাকা। তো বিজ্ঞাপন খরচ আপনার কস্ট শিটে আসবে না, এটা যখন ইনকাম স্টেটমেন্টে আমরা করতে যাব তখন আমাদের লাগবে। ডিরেক্ট লেবার কস্ট টাকা 80,000, ডিরেক্ট লেবার কস্ট এটা আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালের সঙ্গে যোগ হবে আমরা জানি। পারচেস অফ র ম্যাটেরিয়ালস টাকা 1,30,000, র ম্যাটেরিয়াল পারচেস এটা আমাদের প্রথমেই ডিরেক্ট ম্যাটেরিয়ালের আন্ডারে আসবে। রেন্ট অফ ফ্যাক্টরি বিল্ডিং, ফ্যাক্টরিটা আমরা যেখানে করছি তার ভাড়া হচ্ছে 7,000। তো ফ্যাক্টরি বিল্ডিং, ফ্যাক্টরি সম্পর্কিত যেসব খরচ তা সবগুলোই ফ্যাক্টরি ওভারহেডে যাবে। এরপর ইনডিরেক্ট লেবার টাকা 50,000, এটাও ফ্যাক্টরি ওভারহেডে যাবে। টাকা সেলস কমিশন টাকা 35,000, সেলস কমিশন এটাও ফ্যাক্টরি ওভারহেডে যাবে। এছাড়াও আমরা দেখতেছি ইউটিলিটিস ফ্যাক্টরির উপযোগ বাবদ খরচ দেওয়া আছে 9,000 টাকা, এটাও আপনার ফ্যাক্টরি ওভারহেডে যাবে। যেসব খরচের সাথে ফ্যাক্টরি লেখা থাকবে সেসব খরচ সরাসরি আপনি ফ্যাক্টরি ওভারহেডে দিবেন ব্যাংকার বন্ধু। এরপর আমরা দেখছি মেইনটেনেন্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট টাকা 24,000, এটাও আমাদের ফ্যাক্টরি ওভারহেডে যাবে। এছাড়াও আমরা দেখছি সাপ্লাইস ফ্যাক্টরি ওভারহেড টাকা 800, এটাও ফ্যাক্টরি ওভারহেডে যাবে। ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট টাকা 9,000, এই যে অফিসের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোর পিছনে ডেপ্রিসিয়েশন হবে 9,000, অর্থাৎ এইটা আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট এই যে ফ্যাক্টরির সাথে লেখা আছে তাহলে সেটা আমাদের ফ্যাক্টরিতে যাবে। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টাকা 20,000, এটা আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে, কারণ আপনাদের আগেই আমরা শক শিখিয়েছিলাম, সেই শকে ইনকাম স্টেটমেন্টে কোনগুলো যায় এবং কস্ট শিটে কোনগুলো যায় সেগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা আছে। এরপর টোটাল সেলস ফর দ্য ইয়ার টাকা 6,50,000, 6,50,000 টাকাটাও আমরা ইনকাম স্টেটমেন্টে নিয়ে যাব। এরপর আমাদের কিছু দেখেন যে ইনভেন্টরিজ দেওয়া আছে, বিগিনিং ইয়ার দেওয়া আছে এবং এন্ড অফ ইয়ার দেওয়া আছে। আমরা র ম্যাটেরিয়াল দেখতেছি বিগিনিং ইয়ারে টাকা 7,000 এবং এন্ডিং ইয়ারে দেওয়া আছে 8,000। একটা জিনিস খেয়াল করবেন ব্যাংকার বন্ধু, বিগিনিং ইয়ারের যে ইনফরমেশানগুলো থাকবে সেগুলো সবসময় যোগ হবে আর এন্ডিং ইয়ারের ইনফরমেশানগুলো বিয়োগ হবে। তো এই র ম্যাটেরিয়ালস বিগিনিং এন্ড ইয়ার যোগ করবেন এবং এন্ড অফ ইয়ার টাকা 8,000 আছে এটা বিয়োগ হবে। এরকম ওয়ার্ক ইন প্রসেস বিগিনিং ইয়ার যেটা 6,000 টাকা, এটা বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস এটা আমরা যোগ করব, আর এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস 10,000 বাদ দেব। এগুলো সব কিন্তু কস্ট শিটে যাবে এবং কস্ট শিটে কীভাবে যাবে সেই নমুনা ছকটা আপনার এই জন্য আগে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। ফিনিশ গুডস দেওয়া আছে 30,000, এটা বিগিনিং ইয়ারের সঙ্গে যোগ হবে এবং এন্ড অফ দ্য ইয়ার দেওয়া আছে 15,000, সেটা এন্ড অফ দ্য ইয়ারে বিয়োগ হবে। তো ব্যাংকার বন্ধু এই অঙ্কটি করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনারা কস্ট শিটের নমুনা ছক এবং এর আগের কস্ট শিটের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসবেন, না হলে কিন্তু এই বিগত বছরের বোর্ড প্রশ্ন সলিউশনটা আপনি বুঝতে পারবেন না। তো আমরা আপনার এই ভিডিও লিস্টের লিঙ্কে আমরা আগের 3টি ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন আমরা তাহলে কথা না বাড়িয়ে প্রথম যে রিকোয়ারমেন্ট প্রিপেয়ার এ শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার সেটা বের করি।
তো এখানে দেখুন ব্যাংকার বন্ধু, প্রথমে আমরা কোম্পানির নাম ইশরাক কোম্পানি লিখেছি এবং এটা আমরা বের করছি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, অর্থাৎ যেই পণ্যটা উৎপাদন করছি সেই পণ্যটার উৎপাদন ব্যয় কত, আর ফর দ্য ইয়ার ইন্ডেড এখানে আমাদের কত সালের আমরা এটা করব সেটা বলা নাই, এই জন্য আমরা জাস্ট এখানে লিখে দিয়েছি ফর দ্য ইয়ার ইন্ডেড। এরপর আমরা জানি যে আমরা তিনটা ঘর করি, একটা পার্টিকুলার্স, একটা টাকা এবং একটা টাকা, এই ঘরে আমরা লিখে দিলাম। প্রশ্নে প্রথমেই আমরা বিগিনিং ইনভেন্টরি দেখছিলাম যে 7,000 টাকা, এটা আমরা তো আমরা এখানে এই যে দেখেন যে ইনভেন্টরিসের আন্ডারে বিগিনিং ইয়ার এবং এন্ড অফ দ্য ইয়ার প্রশ্নে আপনি দেখবেন যে দুইটা কলাম আছে, সেখানে র ম্যাটেরিয়ালসে বিগিনিং ইয়ারের আন্ডারে 7,000 দেওয়া আছে। তো আমরা বলি যে বিগিনিং যে র ম্যাটেরিয়ালস থাকবে আমাদের সেটা সবার প্রথমে আমাদের নমুনা ছক যখন শিখেছিলাম আমরা বিগিনিং ইনভেন্টরি লিখতে হয়, তো বিগিনিং ইনভেন্টরি আমরা লিখে 7,000 আছে, 7,000 দিয়েছি। এরপর আমরা দেখছি যে প্রশ্নে আমাদের পার্সেস আছে নাকি, পার্সেস দিয়েছি আমরা 1,30,000। এই যে দেখেন আপনারা প্রশ্নে প্রথমেই অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ডিরেক্ট লেবার এবং তারপরেই পাবেন আপনি পার্সেস অফ র ম্যাটেরিয়ালস টাকা 1,30,000। তাহলে আমরা মজুদ পণ্য কিনে নিয়ে আসলাম 1,30,000, অর্থাৎ ফ্যাক্টরিতে আমি যে পণ্যটা উৎপাদন করব সেই পণ্যের কাঁচামাল আগে থেকেই আমাদের 7,000 ছিল। আমি নতুন করে এবছর আরও প্রোডাক্ট উৎপাদন করব, তো প্রোডাক্ট উৎপাদন করতে গেলে আমাদের কাঁচামাল লাগবে, তো আমি কাঁচামাল নিয়ে আসলাম 1,30,000 টাকা। এই 7,000 আর 1,30,000 যোগ করে আমরা পেয়ে গেলাম 1,37,000 টাকা। তার মানে এখন আমার কাছে বর্তমানে কাঁচামাল আছে 1,37,000 টাকা। আগে থেকে 7,000 তো ছিল আর নতুন করে কিনলাম, তো এটাকে আমরা বলতেছি র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ, অর্থাৎ আমি পণ্যটা উৎপাদন করার জন্য যে কাঁচামাল আমি ব্যবহার করব ততটুকু কাঁচামাল আমার হচ্ছে 1,37,000। এরপর আমরা লেস ইন্ডিং ইনভেন্টরি দিয়েছি 8,000, এটা আপনি পাবেন ওই যে র ম্যাটেরিয়ালসের বিগিনিং ইয়ার এবং ইন্ডিং ইয়ার আছে, ইন্ডিং ইয়ার হলো 8,000। আমরা বললাম যে ইন্ডিং ইয়ারেরটা সবসময় বিয়োগ হবে, তো দেখেন ইন্ডিং ইনভেন্টরি 1,37,000 থেকে 8,000 আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে আমরা দেখতেছি যে র ম্যাটেরিয়ালস ইউজড আমাদের 1,29,000। দেখেন ব্যাপারটা হচ্ছে যে 1,37,000 টাকার কাঁচামাল আপনার কাছে আছে, তো এই কাঁচামালটা আপনি পরবর্তীতে প্রসেস করা শুরু করলেন, মানে ব্যবহার করা শুরু করলেন, এই কাঁচামাল দিয়ে তো আপনি প্রোডাক্ট উৎপাদন করবেন। তো এই সবগুলো ব্যবহার করার পর আপনি দেখতেছেন যে আপনার কাছে কিছু কাঁচামাল এখনও রয়েছে। কতটুকুর কাঁচামাল রয়েছে? 8,000 টাকার কাঁচামাল, যেটা আপনি এই বছর আর ব্যবহার করছেন না। তাহলে যেই কাঁচামালটা ব্যবহার করেননি, এই টোটাল কাঁচামাল থেকে যেই কাঁচামালটা ব্যবহার করেননি সেটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেই কাঁচামাল, এই যে 1,29,000, অর্থাৎ 1,29,000 টাকার কাঁচামাল আপনি ব্যবহার করেছেন পণ্যটা উৎপাদন করতে। এটাই আমরা ইংলিশে লিখছি র ম্যাটেরিয়ালস ইউজড, অর্থাৎ কত টাকার কাঁচামাল আমার ব্যবহার হয়েছে। তাহলে আমরা বলবো এই যে আমার টোটাল কাঁচামাল কত আছে, আর তারপর আমরা যেটা ব্যবহার করি নাই সেটা বাদ দিলেই আমি পেয়ে যাচ্ছি র ম্যাটেরিয়ালস ইউজড, কতটুকু কাঁচামাল ব্যবহার করেছি। এরপর আসুন আপনার ডিরেক্ট লেবার, আমরা র ম্যাটেরিয়ালস ইউজডের সাথে আমরা ডিরেক্ট লেবারটা কি করি? যোগ করি। তো আমাদের প্রশ্নে প্রথমেই একদম অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের পরেই ডিরেক্ট লেবার কস্ট টাকা দেওয়া আছে 80,000, তো আমরা ডিরেক্ট লেবার 80,000 যোগ করে দিয়েছি। আমরা জানি যে ডিরেক্ট ম্যাটেরিয়ালের সঙ্গে ডিরেক্ট লেবার যোগ করলে আমরা পেয়ে যাই প্রাইম কস্ট, তো এই প্রাইম কস্ট আমরা এই দুটা যোগ করে 2,09,000 পেয়েছি। তো আপনারা আগের নমুনা ছকের ক্লাসটা যদি দেখে ফেলেন তাহলে এগুলো কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে এটা কীভাবে হয়েছে। তো আমরা জানি যে প্রাইম কস্ট বের হয়ে যাওয়ার পর আমাদের দ্বিতীয় নাম্বার কাজটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। যত ধরনের আমাদের ফ্যাক্টরি রিলেটেড খরচ আছে সেই খরচগুলো আমরা কি করব? যোগ করব। যোগ করার পর এই যে যেটা আসবে সেটা আমরা এই যে কত আসছে টোটাল ফ্যাক্টরি ওভারহেড 1,93,800, এই প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা পাবো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তো এখন আসুন আমরা ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে আমাদের এই প্রশ্নে দেখব যেসব জায়গায় ফ্যাক্টরির কথাগুলো লেখা আছে সেই সব খরচগুলো আমরা এখানে নিয়ে চলে আসব। তো প্রশ্নে প্রথমেই দেখুন আপনি পারচেস অফ র ম্যাটেরিয়ালসের পরে প্রথম লাইনের পরে দেখবেন যে রেন্ট অফ ফ্যাক্টরি বিল্ডিং টাকা 7,000, এই ফ্যাক্টরি বিল্ডিংয়ের রেন্ট দেওয়াই আছে হলো ৭৭,000 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেন্ট অফ ফ্যাক্টরি বিল্ডিং আমাদের হচ্ছে হলো 7,000। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ইনডিরেক্ট লেবার আমাদের দেওয়া আছে হলো 50,000। তো এই রেন্ট অফ ফ্যাক্টরি বিল্ডিংয়ের পরে আমাদের দেওয়া আছে ইনডিরেক্ট লেবার। তো আমরা জানি যে ইনডিরেক্ট লেবার সবসময় ফ্যাক্টরি ওভারহেডের আসে, ওভারহেডের আন্ডারে আসে। তো ইনডিরেক্ট লেবার 50,000 লিখছি আমরা। ইউটিলিটিস ফ্যাক্টরি প্রশ্নে এরপর দেওয়াই আছে যে ইউটিলিটিস ফ্যাক্টরি, তো ফ্যাক্টরির সাথে যে খরচগুলো সেগুলো ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে যাবে, এই জন্য আমরা 9,000 লিখেছি। এরপর আমাদের মেইনটেনেন্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট এটাও দেওয়া আছে, তারপরে লেখা আছে আমরা সেটা নিয়েছি। সাপ্লাইজ ফ্যাক্টরি বলে দেওয়া আছে, তাহলে ফ্যাক্টরির সাথে সবগুলো খরচ ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে আমরা 800 নিয়েছি। তারপর ডেপ্রিসিয়েশন অবচয় দিয়ে ফ্যাক্টরি ইকুইপমেন্ট, আমরা যে ফ্যাক্টরিতে যেসব ইকুইপমেন্ট বা
যন্ত্রপাতিগুলো ব্যবহার করি তার তো একটা ডেপ্রিসিয়েশন আছে, তাহলে সেই অবচয়টা আমরা এখানে নিলাম। তাহলে এই সবগুলো যোগ করে আমরা পাইলাম 1,93,800, যেটাকে আমরা বলতেছি টোটাল ফ্যাক্টরি ওভারহেড। এই প্রাইম কস্টের সঙ্গে আমাদের ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা যেটা পাই সেটাকে বলি আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই যে আমরা দেখেন যে প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে আমরা 4,02,800 পেয়েছি, এইটা হলো আমাদের প্রাইম কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট, এই যে আমরা এখানে দাগ দিয়ে দিয়েছি, এটা হলো আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা যখন পেয়ে যাব, তারপর আমরা আমাদের, আপনারা আগে থেকেই নমুনা ছকে জানেন যে যদি বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি থাকে তাহলে সেটা যোগ করব এবং ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি বাদ দিব। তো এখানে আমাদের দেখেন যে বিগিনিং ইয়ার এবং এন্ড অফ দ্য ইয়ারের একটা ছক আছে, সেখানে আপনি দেখেন ওয়ার্ক ইন প্রসেস লেখা আছে। তো ওয়ার্ক ইন প্রসেস লিখে বিগিনিং ইয়ারে কত দেওয়া আছে, 6,000 আছে। তাহলে আমরা সবসময় জানি যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পাওয়ার পর প্রশ্নে যদি বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস থাকে সেটা আমরা যোগ করব। তাহলে 4,02,800 সাথে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস 6,000 দেওয়া আছে, এটা আমরা যোগ করে পেলাম 4,08,800। এরপর আমাদের ইন্ডিং ইয়ারে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি দেওয়া আছে 10,000। তো বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ হয় আর ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস মাইনাস হয়, এই জন্য আমরা লেস লিখছি। দেখেন ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি মাইনাস করে আমরা পাইলাম 3,98,800 টাকা। তো একটা জিনিস বলি আমি, বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস বা ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস বলতে কি? বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস বলতে সেই পণ্যগুলোই আপনার টোটাল পণ্যটা এখনও উৎপাদন হয়নি, দেখা যাচ্ছে যে আপনার কিছু কাজ এখনও বাকি আছে, হয়তোবা অর্ধেক কাজ হয়ে গেছে, অর্ধেক ফিনিশিং দেওয়ার পর আপনার পণ্যটা যেরকম অবস্থায় আছে সেগুলোকে বলে ওয়ার্ক ইন প্রসেস। তো যাই হোক, আপনি এগুলো যোগ বিয়োগ করার পর যেটা পাবেন সেটাকে বলে হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। অর্থাৎ আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ দিব এবং ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা পাবো আমি সেটাই হলো পণ্যের উৎপাদন ব্যয়। তো আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বলছে, আমরা এখান থেকে করলে হবে, কিন্তু আমাদের এই প্রশ্নে আবার ইনকাম স্টেটমেন্টও বের করতে বলছে। অর্থাৎ এই পণ্যটা বিক্রয় করে আমার নেট ইনকাম কত সেটা বের করতে বলছে। তো একটা প্রোডাক্টের বিক্রয় করে আপনি নেট ইনকাম তখনই বের করতে পারবেন, ধরে নেন যে আপনি 10 লক্ষ টাকার পণ্য বিক্রয় করছেন, কিন্তু সেই পণ্যটার খরচ কত, যতগুলো পণ্য বিক্রয় করছেন ওই বিক্রিত পণ্যের এক্স্যাক্টলি ব্যয় কত হয়েছে সেটা না বের করলে তো আপনি নেট ইনকাম বের করতে পারবেন না। তো এই শীটের মাধ্যমে আমরা প্রথমে ওই পণ্যটা উৎপাদন করতে এক্স্যাক্টলি কত খরচ হয়েছে সেটা বের করার চেষ্টা করি। তো দেখুন, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমরা লিখলাম, এরপর আমরা লিখব হলো বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি। বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি যোগ করব, মানে আমার যে ইনভেন্টরি, যে পণ্যগুলো একদম একেবারে তৈরি করাই আছে, ধরে নেন আপনি এটা 2022 সাল, আপনি 22 সালে প্রোডাক্ট উৎপাদন করতে যাচ্ছেন, তো 21 সালের শেষে ডিসেম্বর মাসে কিছু পণ্য আপনার উৎপাদন করা ছিল যেগুলো আর বিক্রি হয়নি। তো 21 সালের পণ্যটাই 22 সালের প্রথমে গিয়ে সেটাকে বলে বিগিনিং। তো যাই হোক, বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি আপনি যোগ করবেন, এটা আপনাদের ওই যে ফিনিশ গুডসের আন্ডারে বিগিনিং ইয়ারে দেওয়া আছে। তো বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি আমরা যোগ করলাম, যোগ করে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলছি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। অর্থাৎ আমার কাছে এখন 4,28,800 টাকার পণ্য একবারে তৈরি করা সেগুলো আছে, আমরা এগুলো বিক্রির জন্য রেডি আছে। আমরা যদি বিক্রি করতে চাই তাহলে আমরা যে পণ্যগুলো বিক্রি করব সেই পণ্যগুলোর খরচ হচ্ছে 4,28,800। তো এখান থেকে আমরা আবার লেস ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি আমরা পণ্যগুলো বিক্রি করতে শুরু করলাম। করতে করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের বছর শেষে কিছু পণ্য আমরা বিক্রয় করি নাই, মানে আমরা বিক্রয় করতে পারিনি। সেই পণ্যগুলো কত? 15,000 টাকার পণ্য এখন আমাদের বিক্রয় হয়নি। তাহলে আমি 4,28,800 থেকে 15,000 যদি বাদ দিই, যেটা বাদ দিব, বাদ দেওয়ার পর যেটা আসবে আমরা 4,13,800 পাইছি। এটাই হচ্ছে হলো আমার কস্ট অফ গুডস সোল্ড। অর্থাৎ এই যে 15,000 টাকার পণ্য বিক্রি হয়নি, তার মানে বাকি পণ্যগুলোর যতটুকু বিক্রি হলো সেইটার খরচ হচ্ছে হলো 4,13,800। সহজ কথায় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের বের হওয়ার পর তার সাথে বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি যোগ করবেন আর ইন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি বাদ দেবেন। বাদ দিলে আমরা যেটা পাবো কস্ট অফ গুডস সোল্ড। এটাই আমাদের প্রশ্নে বেশিরভাগ সময় পরীক্ষাতে বের করতে বলে। তো ব্যাংকার বন্ধু, আপনাদের একটা কথা বলে নেই যে এটা কিন্তু আমরা ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন জুন 2015 কোয়েশ্চেন সলিউশন করছি। এছাড়াও এই ধরনের প্রশ্ন আমরা দেখেছি ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন ডিসেম্বর 2014,
ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন ডিসেম্বর 2015 সালের যে প্রশ্নটি এসেছে সেটা একটু জটিল আছে কিন্তু, এবং ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন জুলাই 2018, অর্থাৎ আরও 3টা বছরে আপনার এইসব কস্ট শিটের প্রশ্ন এসেছে। তো এই 3টা বছরের শুধুমাত্র একটা বছরের প্রশ্ন সলিউশন করলে কিন্তু আপনাদের কনফিডেন্স গ্রো হবে না বা পরীক্ষাতেও ভালো করতে পারবেন না। তো এই 3টা বছরেরও প্রশ্নের সমাধান যদি পেতে চান তাহলে কিন্তু আপনাদের আমাদের কোর্স করতে হবে। তো হোয়াটসঅ্যাপ আমাদের নাম্বারে আপনারা ডিটেলস জানবেন। কোর্স আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনারা কোর্সের ডিটেলস জানবেন। আমাদের কোর্সে আপনি বিগত বছরের প্রত্যেকটা মডিউলের প্রশ্নের সমাধান তো পাবেনই, সেই সাথে আমরা থিওরির উপর কিভাবে আপনি আরও ভালো করতে পারবেন এবং কিভাবে প্রিপারেশানটা নিলে আপনাদের 50 মার্কস পাস করা খুব সহজ হয়ে যাবে, সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করি। তো আপনারা কোর্স নিলে আপনাদের জন্য পাস করা অনেক ইজি হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এবার আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট, যেটা ইশরাক কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড, আমাদের ইনকাম স্টেটমেন্ট বের করতে বলছে, সেটা আমরা বের করি। তো ইনকাম স্টেটমেন্ট বের করতে গেলে আমাদের পার্টিকুলার্স টাকা এবং টাকা লেখা লাগে। এরপর আমাদের সেলস প্রশ্নে দেওয়াই আছে 6,50,000 টাকা। এটা একেবারে আপনার ওই ইনফরমেশানগুলোর সবার শেষে একেবারে ইনভেন্টরিজ বিগিনিং ইয়ার এবং এন্ডিং ইয়ারের আগে দেখেন যে টোটাল সেলস ফর দ্য ইয়ার টাকা 6,50,000। তো আমাদের সেলস দেওয়াই আছে প্রশ্নে, আমরা সেলস নিয়েছি 6,50,000 টাকা। লেস কস্ট অফ গুডস সোল্ড, আপনি পণ্য বিক্রয় করলেন 6,50,000 টাকা। তো যেই পণ্যগুলো বিক্রয় করছেন 6,50,000 টাকার, তার খরচ কত এক্স্যাক্টলি সেইটা আমরা এখানে দেখেন বের করেছি আগে 4,13,800 টাকা। এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। এই 4,13,800 টাকা আমরা যেটা আগে রিকোয়ারমেন্টে করছি সেখান থেকে নিয়ে আসছি। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা পাই হলো গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আপনার তো শুধু পণ্য কস্ট অফ গুডস সোল্ড মানে উৎপাদনকৃত পণ্যের ব্যয়, মানে ফ্যাক্টরিতে উৎপাদন করতে ওই পণ্যটার খরচ কত হয়েছে সেটা আমরা ওখানে লিখছি। কিন্তু এছাড়াও তো আপনার ওই পণ্যটার আরও খরচ আছে। কীরকম খরচ? যেমন সেই পণ্যটা আপনি যদি আপনার কোনো অফিসে নিয়ে আসেন, তাহলে অফিসে নিয়ে আসার পর অফিস এমপ্লয়ীদের আপনার বেতন দিতে হবে, অফিসের ভাড়া আছে। সেই পণ্যটা জনপ্রিয় করতে গেলে আপনার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে, তারপর আপনার ডিস্ট্রিবিউশন কিছু খরচ আছে, এরকম বিভিন্ন ধরনের আরও খরচ আছে। তো সেই খরচগুলো তো আপনার যে পণ্য বিক্রয় করছেন সেখান থেকে বাদ দেওয়ার পরেই তো আপনি নেট ইনকাম বলতে পারবেন, নাহলে তো আর বলতে পারবেন না। তো এই জন্য আমরা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে কীভাবে এগুলো বের করতে হয় এটার নমুনা ছকও কিন্তু আমরা আলোচনা করছি পার্ট 3-তে। তো নেট ইনকাম বের করার বা ইনকাম স্টেটমেন্টের যে ছকটা সেটা আপনারা পার্ট 3-র ক্লাসটা আগে দেখে আসবেন, নাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। পার্ট 3-র ক্লাসটা আমরা নিচে দিয়ে দিব। তো সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে দেওয়া আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেওয়া আছে 1 লক্ষ টাকা, আমরা সেটা লিখছি। সেলস কমিশন আমাদের দেওয়া আছে 35,000, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স টাকা 1 লাখ, এটা প্রশ্নের শুরুতেই আমাদের দেওয়া আছে, সেটা আমরা লিখলাম। সেলস কমিশন 35,000, এটা আমরা দেখতেছি পারচেস অফ র মেটেরিয়ালস, রেন্ট অফ ফ্যাক্টরি বিল্ডিং, ইনডিরেক্ট লেবারের পরে আপনি দেখবেন যে সেলস কমিশন দেওয়া আছে 35,000। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000 দেওয়া আছে, এটাও আপনি প্রশ্নে দেখেন যে আপনার একেবারে শেষের দিকে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লেখা আছে। এছাড়াও ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট, এটাও আপনার প্রশ্নে দেওয়াই আছে হলো 9,000 টাকা। তো আমরা এই সব ইনফরমেশনগুলো নিয়েছি, এটা নেওয়ার পর এগুলো সব যোগ করে আমরা পেয়েছি হলো 1,64,000। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে 2,36,200 থেকে আমরা এই গ্রস প্রফিট থেকে আমাদের যত সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ছিল সেটা হলো 1,64,000। তাহলে এই গ্রস প্রফিট থেকে আমরা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দেওয়ার পর যেটা আমাদের থাকবে সেটাই হচ্ছে হলো আমাদের নেট ইনকাম। এই নেট ইনকামই আমাদের বের করতে বলেছে। তো ব্যাংকার বন্ধু, আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ধরনের ভিডিওগুলো রেগুলার যদি পেতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটন টিপে দেবেন। তাছাড়া আমরা যখন ভিডিও দিব আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো আপনাদের সকলের জীবনের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।